হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা সকলেই চাই যে আমাদের উপরে যেন কোনো রকমভাবে ঋণ না থাকে। ঋণ এমন একটা জিনিস যেটা আমাদেরকে না রাতে ভালো করে ঘুমোতে দেয়, না সকালে ভালো করে কাজ করতে দেয়। তাই সম্ভব হলে যতটুকু চেষ্টা করা উচিত প্রতিটা মানুষের যে ঋণ থেকে মুক্ত থাকা। ঋণ মুক্তির জন্য কিছু উপায় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি খুব উপকারে লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অনেক অনেক শেয়ার করবেন। দেখুন, ঋণটা একদিনে কারোর তো হয় না। ধীরে 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 ঋণ বাড়তে বাড়তে অনেকটাই বেড়ে যায়। আর ঋণ বেড়ে যাওয়ার ফলে যে কী ভয়ানক পরিস্থিতি হয় প্রায়ই আমরা পেপারে এবং অন্যান্য খবরের কাগজে দেখতেও পারি। তো এই রকম পরিস্থিতি পর্যন্ত পৌঁছাবার আগেই যদি আমরা কিছু কিছু প্রিকিউশনস নিয়ে নিই তাহলে হয়তো এতটা ঋণ নাও হতে পারে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অনেক অনেক শেয়ার করবেন আর খুব ভালোবাসা দেবেন। ঋণটা যেহেতু একদিনে হয়নি তাই ঋণ মুক্তিটাও কিন্তু একদিনে হবে না। তাই প্রতিদিনের যে জীবনশৈলী, আমাদের কিভাবে আমরা জীবনযাপন করছি, কতটা আমাদের ইনকাম হচ্ছে, কতটা আমরা খরচা করছি, তার একটা হিসাব কিতাব রাখা, আর তার সঙ্গে নতুন কোনো উপার্জন করা, পূজা পাঠ করা, আর ধৈর্য রেখে ঋণ মুক্তির জন্য অপেক্ষা করা। এই কয়েকটা জিনিস যদি আমরা খুব ধৈর্যের সঙ্গে করতে পারি তাহলে কিন্তু ঋণ মুক্ত হওয়াটা খুব কঠিন জিনিসও হবে না। আজকের এই ভিডিওতে কিছু আধ্যাত্মিক উপায় বলবো যেগুলো পুজো পাঠের দ্বারা আমরা ঋণমুক্ত হওয়া সম্ভব, আর কিছু উপায় এমন বলবো যেগুলো প্র্যাকটিক্যালি আমাদের সত্যি করেই ফলো করা উচিত। কেননা কেবলমাত্র পূজা পাঠ করে পরে ঋণমুক্ত হওয়া সম্ভব নয়। কিছু অভ্যাস, কিছু আমাদের ব্যবহার, কিছু আচার বিচার, আর কিছু আমাদের ডিসিশন সময় মতো নিতে পারলে তবেই ঋণমুক্ত হওয়া সম্ভব। তো আধ্যাত্মিক বিচারের মধ্যে যেমন দেখুন, 40 দিন পর্যন্ত যারা ভগবান হনুমানজির পুজো করেন এবং হনুমান চালিসা পাঠ করেন, হনুমানজিকে লাল ফুল চড়ান, আর প্রতি মঙ্গলবার মঙ্গলবার হনুমান মন্দির দর্শন করেন, তাদের কিন্তু ধীরে ধীরে ঋণমুক্তি হয়ে যায়। তো এই একটা উপায় আপনারা করতে পারেন। আর যদি প্রতিদিন না করতে পারেন 40 দিন পর্যন্ত, তাহলে প্রতি মঙ্গলবার মঙ্গলবার অন্তত ভগবান হনুমানজিকে যে ছোলা আর গুড়ের অথবা লাড্ডুর অথবা যে চুরমার লাড্ডু হয় সেই সব জিনিসের ভোগ লাগান। হনুমানজির মন্দিরের বাইরে কিছু লোক যারা অত্যন্ত নিডি পিপল যারা বলে আর কি, তাদেরকে কিছু না কিছু যদি দান করেন তাহলেও কিন্তু ঋণমুক্ত হওয়া সম্ভব। ঋণ মুক্তির আরেকটা বিশেষ উপায় আপনাদের বলছি, ভগবান শিবের পুজো করা। সোমবার দিন অথবা প্রতিদিন, দেখুন অতিরিক্ত ঋণ যদি থাকে তাহলে প্রতিদিন পুজো করাটাই অনেক বেস্ট উপায়। কেননা সপ্তাহে একদিন যখন করতে থাকবেন তখন কখনো হয়তো কোনো অসুবিধা থাকতে পারে, কখনো ভুলে যেতে পারেন। তাই এইগুলো করলে প্রতিদিন যদি করেন তাহলে সেটা একটা জীবনশৈলীর ভেতরেও চলে আসে, একটা হ্যাবিট তৈরি হয়ে যায়, আর এটা খুবই উপকারে লাগে। তো প্রতিদিন কাঁচা দুধ দিয়ে ভগবান শিবের অভিষেক করাবেন। মন্দিরে গিয়েও করতে পারেন, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতেও পুজোটা করতে পারেন। সামান্য দুধ লাগে, খুব বিশেষ যে বিশাল আপনাদেরকে এক হাঁড়ি দুধ নিয়ে বসতে হবে তা নয়। সামান্য দুধ দিয়ে 3বার মাথায় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র বলতে বলতে কাঁচা দুধ দিয়ে স্নান করান। এর দুধ দিয়ে স্নানের আগেও একবার জল দিয়ে স্নান করাতে হবে, আর দুধ দিয়ে স্নানের পরেও একবার জল দিয়ে স্নান করাতে হবে। একে শুদ্ধিকরণ স্নান বলে। তো 3বার কমসে কম স্নান করানো উচিত। ঠিক আছে, এটাতেও কিন্তু ঋণমুক্তে ভালো রকমভাবে ঋণমুক্ত হতে পারে। এরপরে দেখুন, একটি মন্ত্র আছে, ভগবান শিবের একটি মন্ত্র আছে যে ওম ঋণ মুক্তায় স্বরায় নমঃ শিবায়। এই মন্ত্রটা সম্ভব হলে আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো। এই মন্ত্রের জপ যদি 108 বার প্রতিদিন করা হয় তাহলেও কিন্তু ঋণ মুক্তি অনেকটাই সম্ভব হয়। এবারে সকালে যদি সময় না থাকে তাহলে বিকেলবেলাতে শুদ্ধ হয়ে শুদ্ধ জামা কাপড় পরে হাত পা ধুয়ে, আর গ্রীষ্মকালের দিন চান করেও পৌঁছতে পারেন। একটি প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষের মালা নিয়ে এই মন্ত্রটি 108 বার মানে এক মালা জপও কমসে কম করবেন। আর যদি সময় থাকে তাহলে 5 মালা 7 মালাও জপ করতে পারেন। এই মন্ত্র জপের দ্বারাও কিন্তু ঋণ মুক্তি হওয়া সম্ভব। 5 নম্বর উপায়ে আসছি। তো দেখুন, প্রতিদিন তুলসী পুজো করে, যেমন সকালবেলাতে যদি ব্রহ্ম মুহূর্তে পুজো করেন তাহলে ধূপ দ্বীপ দেবেন, 1 ঘটি জল চড়াবেন। আর যদি একটু বেলা হয়ে যায়, সূর্যদেব এসে যায়, তাহলে প্রদীপ দেওয়ার প্রয়োজন নেই, ধূপ দিতে পারেন। তার সাথে সন্ধেবেলায় প্রতিদিন একটি প্রদীপ প্রজ্বলিত করেন। দেখুন, যদি সম্ভব হয় তাহলে ঘিয়ের প্রদীপ দেবেন, সবার দ্বারা সম্ভব নয় তেলেরও প্রদীপ প্রজ্বলিত করা সম্ভব। মাটির দেওয়াও জ্বালানো যায় অথবা পিতলের, যেমনই আছে যেমনই সামর্থ্য সেরকম করুন। ঠিক আছে, এমন কোনো নয় যে আমাকে একদম পিতলের প্রদীপই জ্বালাতে হবে, ঘিয়ের প্রদীপই জ্বালাতে হবে। সামর্থ্য থাকলে করবেন, না থাকলে যা আছে তাই দিয়েই করবেন। পুজো হয়ে যাওয়ার পর হাত জোড় করে মাতা তুলসীর সামনে যদি নিজের মনোকামনা বলা হয় কি হে মা, অনেক অনেক ঋণ হয়ে গেছে এবং আপনার কৃপায় যদি এই ঋণ থেকে আমি মুক্ত হতে পারি সেই রকম আশীর্বাদ আপনি আমায় করেন। তো এই যে তুলসী মায়ের সামনে যখন মনোকামনা রাখা হয় তখন কিন্তু অনেক 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 মনোকামনা এমন আছে যাদের গৃহবধূদের যাদের গৃহে প্রতিদিন তুলসী পুজো হয় তাদের গৃহে কিন্তু এরকম অনেক মনোকামনায়
পূর্ণ হয়ে যায়। তাহলে এটাও একটা খুব ভালো উপায় যেটা আপনারা করতে পারেন, ঠিক আছে? এগুলো তো হলো পূজা পাঠ রিলেটেড কিছু জিনিস যেগুলো আমাদের করা যেতে পারে। এরপরে আসছি আমরা কিছু প্র্যাকটিক্যাল গুণ যেগুলো আমাদের মানে ঋণ মুক্তির জন্য সত্যিই করা উচিত পুজো পাঠের সাথে সাথে। সবথেকে প্রথম যেটা, যে আপনার কতটা ইনকাম হচ্ছে আর কতটা খরচা হচ্ছে এটার একটা হিসাব যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই জিনিসটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। আপনাদের ধরে নিন কথার মানে বলছি ১,০০০ টাকা ইনকাম হচ্ছে আর খরচা ১৫০০ টাকা হচ্ছে, সেক্ষেত্রে প্রতি মাসে ৫০০ টাকা করে ঋণেই যাবে। তো এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য লেখাটা খুব প্রয়োজন, যে আমার ইনকাম তো ১,০০০ই আছে, খরচা আমার কোথায় কোথায় কমানো যেতে পারে। কখনো দেখা যায় যে আমরা অনেক কিছুই অনলাইন শপিং অথবা কিটি পার্টি অথবা প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা, এর ওর বাড়িতে ঘুরতে যাওয়া, বাইরে খাওয়া, এই ধরনের প্রচুর জিনিস আমাদের এক্সট্রা খরচা হয়ে যায়। তো সেই সমস্ত খরচাগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে। দেখুন, যাদের কাছে অ্যাবান্ডেন্ট পয়সা আছে তারা ঘোরে ফেরে, এটা কোনো অপরাধের জিনিস নয়। ঘোরা, খাওয়া, খেলা, আনন্দ করা কোনো অপরাধের জিনিস নয়। কিন্তু যদি আপনার পয়সা না আছে, ঋণ বেড়ে যাচ্ছে, তা সত্ত্বেও যদি এগুলো চালিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা একটা অপরাধের জিনিস হতে পারে। কেননা এটা আপনাকে অনেক অনেক দুঃখের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এই জিনিসগুলোকে মানে খেয়াল রাখতে হবে। কোনো জিনিসই খারাপ নয়, পরিস্থিতি হিসাবে ডিসিশন নেওয়াটাই হলো প্রয়োজনীয়। তারপরে যেগুলো বড় ঋণ থাকে, বেশিরভাগ লোকেরই থাকে। যেমন যাদের আদি বাড়ি আছে তাদের তো কোনো অসুবিধা নেই। কিন্তু যারা ধরুন লোন নিয়ে পরে ঘর কিনেছেন, ফ্ল্যাট নিয়েছেন, এবার তাদের সবথেকে বড় ঋণ হচ্ছে ওই হোম লোন। তো হোম লোন, কার লোন বা এই ধরনের যেগুলো পার্সোনাল লোন বা যে কোনো ধরনের জন্য এডুকেশন লোন আপনারা যেগুলোই নিয়ে রেখেছেন, সবথেকে প্রথম টার্গেট থাকা দরকার যে মাসেই একটু বেশি বেতন পাবো বা আমি যদি টিউশন পড়িয়ে বা কোনোভাবে একটু এক্সট্রা পয়সা রোজগার করতে পারি, তাহলে এই বড় লোনগুলোকে সবথেকে আগে কমপ্লিট করা খুব প্রয়োজন। কেননা এই লোনগুলো আমি 25 বছরের জন্য নিয়েছি, অতএব প্রতি 25 বছর পর্যন্ত আমি ঋণের আন্ডারে থাকবো, এইরকম কিন্তু একদম করা উচিত না। তাইলে সবথেকে আগে আমাদের করা উচিত যে বড় বড় লোনগুলো আছে সেইগুলোকে কমপ্লিট করা। সেগুলোকে কমপ্লিট করলেই দেখবেন মনটা অনেক হালকা হয়ে গেছে। আর ঋণ না থাকলে যে কী আনন্দ, যদি ফ্যান ভাত খেয়েও থাকে না, ঋণ না থাকে না, তাহলেও যে আনন্দ, আর মানে রাজভোগ খেলে পরেও যদি ঋণ থাকে তো সেই আনন্দ পাওয়া যায় না। এটা আপনারা একদম খেয়াল করে দেখবেন। এর সাথে ৮ নম্বর উপায়ে আসছি। তো দেখুন, বাস্তুটাও ঘরের অনেক বড় একটা ম্যাটার করে। আজকাল বাড়িতে এক্স্যাক্টলি 100% বাস্তু অ্যাপ্লাই করা কোনোভাবেই সম্ভব হয় না। ঠিক আছে? যার যত বাস্তুসম্মত ঘর হোক তবুও 100% বাস্তু অ্যাপ্লাই করা অসম্ভব ব্যাপার। বাস্তু অনুযায়ী বাড়িতে তো ব্রহ্মস্থান খালি থাকা দরকার, বাড়িতে পায়খানা বাথরুম হওয়া উচিত নয়। সাউথ ইস্ট কোণ একরকম, তার অগ্নিকোণ তার এক হিসাব থাকে। তো এত কিছু এই ছোট্ট বাড়িতে করা সম্ভবই নয়। কিন্তু কিছু জিনিস যেগুলো আমাদের খেয়াল রাখা দরকার, যেমন সাউথ ইস্ট হচ্ছে অগ্নিকোণ। এই কোণে কিন্তু কোনো রকমভাবে জলের স্রোত যেন না থাকে, মানে কোনো রকমভাবে সাউথ ইস্ট কোণে যদি জলের স্রোত থাকে, আপনারা যদি নতুন বাড়ি কেনেন তাহলে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করে নেবেন। আর যদি আপনাদের নিজের বাড়ি, তাহলে যদি সম্ভব হয় তাহলে সেখানে জলের ব্যবহারটা একটু কমিয়ে দিন। কেননা সাউথ ইস্ট হচ্ছে অগ্নিকোণ, সেখানে যদি বারবার জল পড়ে তো অগ্নি ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের ডিসব্যালেন্স হয়ে যায় বাড়ির বাস্তু। ঠিক আছে না? আর নর্থ ইস্ট কোণ, এই দুটো কোণ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কোণ। তাই বাকি সব কিছুই ইম্পর্টেন্ট, কিন্তু এই দুটো কোণ খুব ইম্পর্টেন্ট। নর্থ ইস্ট কোণ হচ্ছে সবসময় পূজা পাঠ আর মন্দিরের জন্য ফিক্স করা থাকে। বাস্তু পুরুষের মুখ হিসাবে ধরা হয় একে। তো মুখেই যদি গণ্ডগোল থাকে, মুখেই যদি জুতো চপ্পল খোলা থাকে, সিঁড়ি থাকে, ভারী জিনিস থাকে, নোংরা থাকে, অন্ধকার থাকে, সেই বাড়িতে কিন্তু অনেক অনেক শুধুমাত্র ঋণ নয়, স্বাস্থ্য সম্বন্ধেও অনেক অনেক প্রবলেম শুরু হয়ে যায়। তাই নর্থ ইস্ট কোণকে যত ভালো লাইট দিয়ে সাজিয়ে সুন্দর করে হালকা করে রাখবেন, ঠাকুরের পুজো পাশা হবে, ইত্র, সেন্ট, চন্দন, এই সমস্ত ভালো জিনিসের সুগন্ধি থাকবে। মানে বাস্তু পুরুষের মুখ মুখ সেটাকে সবথেকে শুদ্ধ জিনিস, সেই জিনিসটাকে ওই হিসাবে ব্যবহার করা উচিত। নর্থ ইস্ট কোণকে খুব বেশি সুন্দর করে রাখবেন, তাহলে দেখবেন বাড়ির অনেক অনেক প্রবলেম সলভ হয়ে যায়। শুধু ঋণের কথা বলছি না, আরও রিলেটেড অনেক জিনিস থাকে যেগুলো অনেক সলভ হয়ে যায়। ঠিক আছে? আর একটা নেক্সট পয়েন্টে আসছি ৯ নম্বরে। তো দেখুন, ইনকাম বাড়াতে হবে। তাতে সেটা টিউশন করেই হোক, ক্রাফট শিখিয়েই হোক, সেলাই করে হোক বা রান্না করেই হোক, যেমন করেই হোক। ঋণ মুক্ত কী করে হবেন যদি আপনাদের ইনকামই না থাকে? তো যদি আপনার ভেতরে কোনো গুণ আছে, কখনোই মানে এমন কোনো পাবলিক হয় না, এমন কোনো মানুষকেই ভগবান আবিষ্কার করেননি, জন্ম দেননি, যার মধ্যে কোনো গুণই নেই।
তো প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আছে, সেই গুণটাকে কাজে লাগিয়ে যদি কিছুটা ইনকাম করা যায়, তো কিছু না হোক আপনি যদি নিজের হাত খরচাটাও চালিয়ে নিন না, তো সেই পয়সাটাও কিন্তু কোথাও না কোথাও মানে সেভ হয়ে যায়। তো পয়সা সেভ করা আর পয়সা আরেকটু ইনকাম করে ইনকামের পরিমাণটাকে বাড়ানো, এইটা আমাদের টার্গেট থাকা দরকার। এক তো ইনকামের পরিমাণ বাড়ানো আর তার সাথে বাজে খরচা কমানো, এইভাবেই আমাদের পয়সাটাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস দেখুন, মানে আমি মানে এটাকে না একটুখানি বুঝবার চেষ্টা করবেন। কোথাও যে ঘুরতে যাই, বাইরে খাবার খাই, ঠিক আছে? কিংবা যে খাবার এলো, রান্না হলো, কেউ খাচ্ছে না, ফেলে দিলাম। মানে খাবারটা নষ্ট হলো আর কি। অনেকটা ভাত ফেলা গেল, অনেকটা তরকারি ফেলা গেল, সবজিগুলো পচে গেল, ফেলা গেল। ঠিক আছে? এটা কিন্তু ঘরে কখনোই করা উচিত নয়। এই যে জিনিসগুলো ফেলা যায়, এতে জিনিসের আপনার সময়, আপনার তেল, নুন, মসলা, তার সাথে ইলেকট্রিক বিলস অনেক কিছু নষ্ট হলো কিন্তু। আর তার সাথেও লক্ষ্মী চলে যায়। ঘরে খাবার এলো, রান্না হলো, ফেলে দেওয়া হলো, তো এটাতে কিন্তু বাড়ির ধীরে, ধীরে অসুস্থতাও হয়। যে বাড়িতে রেগুলার বেসিসে খাবার ফেলা হয়, সেই বাড়িতে কিছু না কিছু অসুস্থতা লেগে থাকে। এগুলো আপনারা খেয়াল করে দেখবেন। বাইরে ঘুরতে যাওয়া, বাইরে খাওয়া কোনোটাই খারাপ জিনিস নয়। কিন্তু যে ক্ষেত্রে যে সময়ে আমরা অলরেডি ঋণে ডুবে আছি, অলরেডি আমাদের কাছে পয়সা নেই, সেইখানে আরও এক্সট্রা খরচা করাটা সঠিক ডিসিশন হবে না। তাই এইগুলোর ওপরও নজর দেওয়া অত্যন্ত জরুরি। ঠিক আছে? নিজের ওপরে যে খরচাগুলো আমরা করি, 10টা চুড়িদার আছে, সেল চলছে, আরও 2টো চুড়িদার কিনে নিলাম। প্রয়োজন ছিল না, তাও নিয়ে নিলাম। অথবা চুলটাকে গিয়ে স্ট্রেটনিং করিয়ে নিলাম, ক্যারাটিন করিয়ে নিলাম, স্পা করিয়ে নিলাম, বিশাল বিশাল মানে নাম ধাম বলা 7,000 8,000 টাকা খরচা করে নিলাম। করে লোকে, দেখতেও সুন্দর লাগে, তাদের কাছে পয়সা আছে, তারা ইনকাম করছে, তারা করছে। আপনার কাছেও যখন থাকবে আপনিও করবেন। কিন্তু এই মোমেন্টে যখন আপনার কাছে পয়সা টানাপোড়েন, তখন এই ধরনের জিনিসগুলো থেকে একটু নিজেকে দূরে রাখা বা নিজেকে একটু বাঁচিয়ে রাখাটা খুবই জরুরি। ঠিক আছে? আর একটা ভালো জীবন জীবন মানে একটা হ্যাবিট, যাকে বলে একটা সকালবেলায় ওঠা, সকাল ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে পারেন খুবই ভালো। সকালবেলায় ওঠা, ঘর-দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেগুলো ঘরের ডিক্লাটারিং করা সময় মতন। কিছু জিনিস, কিছু কেন, বহু জিনিস ঘরে এমন থাকে, আমার বাড়িতেও রয়েছে, আপনার বাড়িতে তো রয়েছে, সবার বাড়িতেই রয়েছে, যেগুলো বছরের পর বছর ইউজ হয় না, ভেঙে গেছে আয়না, খারাপ হয়ে গেছে ঘড়ি, অথচ জিনিসপত্র, জামাকাপড় ছোটো হয়ে গেছে, চাদর ছিঁড়ে গেছে, কিন্তু রাখা আছে। সেগুলো ফেলা হচ্ছে না, আজ ফেলবো, কাল ফেলবো, কাউকে দিয়ে দেবো, কাজে লাগবে, এটা থেকে এটা বেনে যায়, ওটা থেকে ডিআইওয়াই হয়ে যায়। আল্টিমেটলি দেখা যায় কিছুই হয় না, শুধুমাত্র ঘরে জমা হচ্ছে। তো সেই সব জিনিসগুলোকে ইমিডিয়েট এফেক্টে ঘর থেকে বের করুন। ঘরে যত বেশি নোংরা জিনিস জমা হবে, তত বেশি সেই ঘরের নেগেটিভ এনার্জি বাড়তে থাকবে। আর যে ঘরে নেগেটিভ এনার্জি বাড়তে থাকে, সেই ঘরে থিঙ্কিংও খারাপ হতে থাকে, মন চিড়চিড়ে থাকে, ভালো লাগে না, কোনো জিনিসে কাজ করতে মন লাগে না, শরীর ঠিক থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো পজিটিভ ফিলিং পাওয়া বা পজিটিভ কাজ করা খুব মুশকিল হয়ে যায়। তাই ঘরটা সময় মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডিক্লাটারিং করা, অর্গানাইজ রাখা খুব জরুরি। এর সাথেও দেখুন, নিন্দা এই সমস্ত থেকে দূরে থাকাই ভালো। কেননা আমাদের সময়ের একটা বড় সময় আমরা কিন্তু এই নিন্দা, চুগলি, কে কী করলো, কে কী হলো না, কে ভালো, কে মন্দ, কে কোথায় পালালো, এই সমস্ত অনেক রকম জিনিস নিয়ে কিন্তু আমরা একটা বড় সময় নষ্ট করে দিই। সেই সময়টাকে যদি কিছু শিখতে বা কিছু শেখাতে কাজে লাগাই, বা নিজের কোথাও ইনকামে কাজে লাগাই, বা নিজে একটু শান্ত হয়ে রেস্টই নিয়ে নিলাম, তাহলে ঘরটাকে একটু অর্গানাইজ করে নিলাম, তো সেই সময়টা কিন্তু আপনাদের অমূল্য সময়। অন্যের বিচার করে পরে এই সময়টাকে নষ্ট করে দিলে কিন্তু এটাতে লোকের কোনো ক্ষতি হলো না, আপনাদের নিজের একটা অমূল্য সময় চলে গেল। তো এই জিনিসটাকে যদি যারা বুঝে যান, তারা সত্যিই খুব মানে লাকি, যারা বুঝতে পারেন না তারা কিন্তু বুঝবার চেষ্টা করবেন। ঠিক আছে? আর বাকি যেগুলো আরেকটা জিনিস আছে দেখুন, পিতৃদোষ, পিতৃদোষ মানে যারা আমাদের পূর্বপুরুষ, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের পিতৃ বলা হয়। আর পিতৃদোষ স্বল্প মাত্রায় সকলেরই থাকে। কারুর, কারুর অত্যন্ত বেড়ে যায়। সেক্ষেত্রে যখন পিতৃদোষ খুব বেশি বেড়ে যায়, ঘরে নানা রকম অসুবিধার সৃষ্টি হয়। যেমন ছেলেমেয়েদের বিয়ে না হওয়া, ঘরে কোনো মঙ্গল কার্য না হওয়া, কথায়, কথায় অসুস্থ, ঝগড়া, ঘরে ঋণ আসা, পয়সা যত আসে তার থেকে বেশি খরচা হয়ে যাওয়া, হেলথ ইস্যু, অনেক রকম প্রবলেম শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে পিতৃদের তর্পণ করা উচিত। অমাবস্যাতে, অমাবস্যাতে একটু সাদা জিনিস যেমন চাল, চিনি, সাদা বস্ত্র ইত্যাদি দান করা উচিত। অমাবস্যা মাসে একটাই আসে, তো একটাতে 1 কিলো চাল, 1 কিলো চিনি দান করলে খুব একটা যে গরিব হয়ে যাব তা না, কিন্তু এটা একটা অভ্যাসের ব্যাপার। তো এইরকম দান করা উচিত পিতৃদের নিমিত্ত। আর যদি খুব বেশি পিতৃদোষ আছে বলে মনে হয়, তাহলে প্রতিদিন সন্ধেবেলায় বাড়ির বাইরে ছাদে অথবা ব্যালকনিতে অথবা উঠোনে, মানে খোলা আকাশের নিচে সরষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন দক্ষিণ দিকে মুখ করে। ঠিক আছে? এই প্রদীপটা প্রতিদিন জ্বালিয়ে দেবেন। এটাতে 6 মাসেই আপনারা উপকার পাবেন। তো এই পিতৃদোষ যদি অতিরিক্ত আছে, মনে হয় যে বাড়িতে কোনো বিনা কারণেই অনেক রকম প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই উপায়টা অনেক কাজে লাগে। ঠিক আছে? তো আজকে আমি ঋণ মুক্তি নিয়ে প্রায় 14টা উপায় আপনাদের জানিয়েছি। অনেকগুলো উপায় জানিয়েছি। 15 নম্বর উপায়টাও 15টা উপায় জানিয়েছি।
আর এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, ধৈর্য রাখতে হবে। কোনো জিনিস একদিনে হয় না, কোনো বাচ্চা জন্মে পরেই দৌড়ায় না, কোনো বাচ্চা জন্মে পরেই মাস্টার ডিগ্রি হাসিল করে না। তাই ধৈর্য রাখতে হবে। একদিনে যেমন আপনার ঋণে ডুবে যাননি, তেমনি একদিনে ঋণ থেকে বেরিয়ে আসাও সম্ভব নয়। সুন্দর জীবনশৈলী, সুন্দর বিচার আর যা আছে তাতেই সন্তুষ্টি একমাত্র ঋণ থেকে বের করতে সাহায্য করে। তো যা আছে তাতে যদি সন্তুষ্ট থাকেন যে ঠিক আছে আমার কাছে আজকে এইটুকুই আছে, আমি 4টে তরকারি দিয়ে ভাত খাওয়ার আমার দরকার নেই, আমি ডাল ভাত একটা তরকারি করব, আমি তাতেই খুশি। তো মন থেকে যদি খুশি থাকেন তাহলে ঋণ থেকে বেরোনো বিশেষ কষ্টকর হবে না কিন্তু। ঋণ থেকে বেরোনো অত্যন্ত জরুরি। জিনিসটার গাম্ভীর্য বুঝে যদি কাজ করেন তাহলে কিন্তু অনেক সহজেই ঋণ থেকে বেরোনো সম্ভব হবে। আর বাড়ির একজনের প্রচেষ্টায় কখনোই ঋণমুক্ত হওয়া যায় না। স্বামী রোজগার করছেন, তিনি পরিশ্রম করছেন, তার সঙ্গ দেওয়াটা প্রতিটি গৃহবধূর কাজ। তাই তাকে বুঝে তার সঙ্গে আমার আরও টাকা চাই, আমার এটা চাই, তুমি দাও না কেন, এইভাবে ঝগড়া না করে যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে দুজনেই যদি চেষ্টা করেন তাহলে কিন্তু ঘরে সুখ শান্তি আসতে বেশি দেরি হবে না। তো চলুন আজকের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। রাত্রেবেলায় রান্নাবান্না সব হয়ে গেছে, সব কিছুই দেখালাম। যদি দেখেছেন ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর তার সাথে সাথে জানাবেন যে এই উপায়গুলো আপনাদের কেমন লাগলো। আজকের মতন এখানেই শেষ করছি। আরেকটা নতুন ব্লগে দেখা হবে। আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, ভালোবাসা দেবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।